এখন প্রযুক্তির একটা বড় সময় যাচ্ছে এবং প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় একটা প্রভাব রাখে। এটা কি আসলে মানসিক চাপ বাড়ায় নাকি কমাতেও সাহায্য করে? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, প্রযুক্তি আসলে মানসিক চাপটাকে বাড়ায় এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপকে আবার কমায়ও। হ্যাঁ, সেটা বেশিরভাগটা নির্ভর করছে আমি আসলে কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করছি। হ্যাঁ, তো যেটা নেতিবাচক যে প্রভাবটা পড়ে সেটা কেমন, সেটা হচ্ছে আমাদের স্ট্রেস হয় কেন, একটা খুব স্পেসিফিক বলি যে যখন আমি কোনো একটা সোশ্যাল মিডিয়ায় আছি বা কোনো একটা কিছু দেখছি, ওখানে না অনেক অপশন, এবং যে কোনো সময় আমার পছন্দ হচ্ছে না আমি চেঞ্জ করে দিচ্ছি, পছন্দ হচ্ছে না চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু যখনই আমি আবার রিয়েল লাইফে আসছি, পছন্দ হলে আমি চেঞ্জ করতে পারি না। রিয়েল লাইফটা এরকম যেখানটা আমাকে এটার সাথে অভিযোজন করতে হবে। আমি যদি স্টুডেন্ট হই, আমি ক্লাসে বসে আছি, আমার টিচার পড়াচ্ছে, আমার ভালো লাগছে না, কারণ এর থেকে অনেক এন্টারটেইনিং জিনিস অলরেডি আমি বাদ দিয়ে চলে আসছি। সো ওটা আমার কাছে মনে হচ্ছে বোরিং। তো অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম হয়। আর প্রযুক্তির অনেক সময় অনেকে নেগেটিভ মানে ব্যবহার করে কেমন, যে সে এমন কিছু দেখছে, সহিংস কিছু, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অ্যাগ্রেশন, হ্যাঁ, ভায়োলেন্স, হ্যাঁ, অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ। তো ওগুলা দেখে না, আমরা মানুষ তো, আমরা অনেক সময় মানে ওই যে অবজারভেশনাল লার্নিং বলে, মানে দেখে আমরা শিখি, আমাদের মডেল হয়ে যায় কেউ, ও আচ্ছা এরকম করা যায়, যেটা আমি জানতামই না সেটাও আমি শিখি। তো ওইটা আর হচ্ছে স্ক্রিন টাইমে অনেক সময় যায় আমাদের, লম্বা একটা সময়, সেই অসুবিধাগুলো হয়। আবার প্রযুক্তির ভালো ব্যবহার অবশ্যই আছে, যেমন আমরা এই যে স্ট্রেস নিয়ে কথা বলতে পারছি, হ্যাঁ, এবং অনেকের কাছে হয়তো বা সেই পৌঁছানো সম্ভব খুব ইজিলি। তারপর হচ্ছে যে আমরা বিভিন্ন গ্রুপে অ্যাড থাকতে পারি, যেখান থেকে অনেক ইনফরমেশন পেতে পারি। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলোও কিন্তু আমরা ওখানটা ইউজ করতে পারছি। আমি আমার পড়ালেখার একটা অ্যাসাইনমেন্ট করব, সেক্ষেত্রে আমি অনেক ইনফরমেশন খুব ইজিলি ওখান থেকে নিতে পারছি। অনলাইন লার্নিং এর অনেক জায়গাগুলো সেখানে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, আমরা এখন অনলাইনে অনেক কিছু, ইভেন আমরা অনলাইনে ক্লাসও করছি। হ্যাঁ, একদমই। তো সবকিছু আসলে হচ্ছে। সো ইট ডিপেন্ডস অন মি যে আমি কিভাবে ব্যবহার করছি, যে আমি কিভাবে জিনিসটাকে ব্যবহার। বেশিরভাগ ক্ষেত্রে ম্যাডাম দেখা যায় যে আমরা আসলে স্ক্রল করতে করতে কখন সময়টা চলে যাচ্ছে সেটা হয়তো খেয়ালই করছি না। একদম। তখন কিন্তু আসলে কাজের উপর একটা বড় প্রেসার পড়ে যায় যে আমার যে কাজটা এই সময় করার কথা ছিল আমি হয়তো সেটা মিস করে গেলাম। একদম, সেটাই অসুবিধা তৈরি করে। জি ম্যাম, এই যে মানসিক চাপ এবং দুশ্চিন্তা নিয়ন্ত্রণে ঘুম এবং খাদ্যাভ্যাস কি ধরনের ভূমিকা রাখে? আচ্ছা, ঘুম খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ইদানিং জানেন কি বলছে, যে বিভিন্ন উন্নত বিশ্বগুলাতে, আর উন্নত বিশ্বের যে দেশগুলো আছে সেখানটা, যে যখন কাউকে চাকরিতে নিচ্ছে, দেখছে যে তার ঘুমানোর স্কিলটা কতটুকু। আচ্ছা, মানে সে বেশি সময় ঘুমাতে পারে কিনা। যদি সে বেশি সময় ঘুমাতে পারে, তাহলে এটা তার একটা এক্সট্রা স্কিল, পজিটিভ স্কিল হিসাবে দেখা হচ্ছে। তার মানে আমি যদি ভালো করে না ঘুমাই, তাহলে আমার কিন্তু প্রোডাক্টিভিটি ভালো হবে না, আমি যে কাজটা করবো ওটাতে আমার মনোযোগ আসবে না, এবং আমি কাজ করার পর খুব ইজিলি টায়ার্ড হয়ে যাব। আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা ডিভিশন আছে, প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক। তো প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন যখন কাজ করে, তখন আমাদের বডি না মানে রিল্যাক্সেশন চায়, আরাম চায়, হ্যাঁ, ঘুম চায়। আর যখন আমাদের নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক ডিভিশন কাজ করে, তখন আমাদের বডি অ্যাক্টিভিটি চায়। এখন বিষয়টা হচ্ছে, যখন সূর্য উদয় হয়, মানে যখন দিনের বেলা, তখন আমাদের কিন্তু বডিতে সিম্প্যাথেটিক ডিভিশন কাজ করে। তার মানে বডি চায় তুমি এখন কাজ করো, বডি সেই সিগন্যাল দেয়। এবং আমরা যেহেতু একটা নেচারের পার্ট, তো স্বাভাবিকভাবে আমাদের একটা ব্যালেন্স থাকে। কিন্তু এখন আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে, আর প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন সন্ধ্যার পর বডি কাম। আমরা কি করি, এখন সন্ধ্যার পর আমাদের সমস্ত কাজ নিয়ে বসি, এবং ইয়াং জেনারেশনের ক্ষেত্রে দেখা যায় যে ওরা রাতের বেলায় কাজ করছে, রাত জেগে আবার তার জায়গা ছাড়া পড়া হচ্ছে না, এবং অনেকের কিন্তু আবার রিমোট ওয়ার্ক করে যেহেতু, সেই জায়গা থেকেও কিন্তু টাইমিং এর একটা ব্যাপার থাকে। একদম। তো যেটা হচ্ছে কি, এই যে নেচারের বাইরে যে আমরা জোর করে কিছু কাজ করতে চাচ্ছি, যেটা আসলে আমাদের মানসিক তো অবশ্যই, শারীরিক ভীষণ রকমের অসুবিধা তৈরি করছে। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের পুষ্টিকর খাবার খাওয়া, তো সেই জায়গাটা আমরা যদি বাসায় রান্না করা খাবার খেতে পারি, হ্যাঁ, এবং খাবারের সময়টা যদি একটু মেনটেন করতে পারি, তাহলে ওই খাওয়া, ঘুম, মানে খুবই বেসিক জিনিস, সেটা কিন্তু আমাদের স্ট্রেসটাকে সুন্দর করে ম্যানেজ করতে বা রিডিউস করতে হেল্প করবে। জি ম্যাডাম, আমরা এখন শুনি যে অনেক মানুষই বলেন যে আমি এখন মনে রাখতে পারি না, বা অনেক বেশি হয়তো চাপে থাকি, অনেক কিছু ভুলে যাই। তো এটা আসলে মানসিক চাপ এবং দুশ্চিন্তার সাথে ভুলে যাওয়ার বিষয়টা আসলে কতটুকু সম্পর্কযুক্ত? একসাথে যখন অনেকগুলা চাপ কাজ থাকে, তখন স্বাভাবিকভাবে চাপ তৈরি হয় যে কোন কাজটা আমি আগে করব, কোন কাজটা করতে সময় বেশি লাগবে, কোনটা করতে কম লাগবে। তো সেই জায়গাটা একটা স্ট্রেস আমাদের থাকে।
আর পাশাপাশি হচ্ছে যে যখনই অনেকগুলা কাজ থাকছে স্বাভাবিকভাবেই লোড বেশি হচ্ছে, আমার ব্রেইন এই প্রেশারটা নিতে পারছে না, তখন আমার ভুলে যাওয়ার সম্ভাবনাও বেশি হয়। আমি যদি ভুলে যাই তাহলে ওটা নিয়ে আমাকে আর এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে না, এবং দেখা যায় অনেক সময় আনকনসিয়াসলি আমরা কিন্তু ভুলেও যাই, জাস্ট ওটাকে অ্যাভয়েড করার জন্য। সুতরাং ভুলে যাওয়াটাকে যে আমরা রোগ মনে করি, বিষয়টা কি আসলে তেমন নাকি যে খাদ্যাভ্যাস, আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণের এই বিষয়গুলোকে একটু যদি আমরা ফোকাস করি তাহলে এখান থেকে আসলে বের হয়ে আসা সম্ভব? হ্যাঁ, আমরা যদি আসলে ভুলে যাওয়ার সাথে সম্পর্কিত হচ্ছে কি আমার কনসেন্ট্রেশন এর সম্পর্কটা ভীষণ রিলেটেড, আমি মনোযোগ দিতে পারি কিনা। হ্যাঁ, আমি যদি মনোযোগ দেওয়ার অ্যাবিলিটিটা আমার অনেক আগে থেকেই থাকে, তখন স্বাভাবিকভাবেই কি হয় যে অনেকগুলা যদি কাজের প্রেশারও থাকে আমার কিন্তু মনোযোগটা ঠিকই থাকবে। এবং আমরা যদি কিছু, আমি যে বারবারই বলি যে আমরা কিছু টুকটাক টেকনিক প্র্যাকটিস করতে পারি, যেমন মাইন্ডফুলনেস। হ্যাঁ, মাইন্ডফুলনেসটা যদি আমি প্র্যাকটিস করি, মাইন্ডফুলনেসটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাকে ওই ফোকাসড হতে হেল্প করে। তখন কি হয়, আমার ওই যে ভুলে যাওয়ার প্রবণতাও কিন্তু কমে। কারণ আমি যখন একটা কাজ করি একসাথে অনেকগুলা জিনিস ভাবতে থাকি, আমি কাজ করছি এটা, আমি হয়তো আপনার সাথে কথা বলছি, আমি ভাবছি আচ্ছা বিকালে আমাকে এই করতে হবে, কালকে আমাকে ওই করতে হবে, তার মানে আমি এখানটা টোটালি ফোকাসড হচ্ছি না। কিন্তু মাইন্ডফুলনেস আমাকে শেখাবে যে আমি একদম ফোকাসড হব। তারপর হচ্ছে আমার কি ফিল হচ্ছে, আমাকে একটু ঠান্ডা লাগছে না গরম লাগছে না কি লাগছে, মানে একদম ডিটেইলি, মানে আমার 5টা সেন্স অর্গান দিয়ে আমি তো কানেক্টেড, এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে ইনফরমেশন নিচ্ছি, সেভাবেই তো আমি বুঝতে পারি আমি কোথায় আছি কি করছি। তো আমি প্রত্যেকটা সেন্স থেকে আসা ইনফরমেশন সবগুলোকে আমি বুঝতে পারছি কিনা। তো আমি যখন ওই 5টা সেন্স অর্গানের সব ইনফরমেশনকে ফিল করার ট্রাই করব, তখন কিন্তু আমার আসলেও মাথায় আসবে না যে কালকে কি হয়েছিল, ও কি বলেছিল, আগামীকাল কি হবে। সো আমি এইখানটাই থাকবো। এই যে ম্যাডাম পঞ্চ ইন্দ্রিয়র যে বিষয়টা, যে আমরা এটাকে ফোকাসটাকে বাড়ানোর জন্য এটাকে কিভাবে আসলে ইউজ করতে পারি বা আরো ডিটেইলি যদি একটু বলতেন। আচ্ছা, যেমন ধরেন আমি এখন এই কফি, আমি কফিটা খাবো, তো যখনই আমি কফিটা খাবো, কফিটা আমি জাস্ট কফি খাওয়ার জন্য খাচ্ছি ব্যাপারটা তা না, বাবা কফিটা খেলাম ওকে ফাইন, এটা টেস্টটা এরকম তা না। আমি যে কফির মগটা ধরলাম, মগটা একটু ওয়ার্ম, মানে একটু গরম গরম লাগছে, তারপর হচ্ছে আমি কালারটা দেখছি যে কফির কালারটা একটু ডার্ক, ওকে ফাইন। তারপর আমি কফিটা খেলাম, খাওয়ার পর টেস্ট, ওকে, প্লাস হচ্ছে স্মেল, মানে আমার 5টা ইন্দ্রিয় সবগুলোকে আমি ইউজ করছি, আমি কফির একটা সুন্দর স্মেল পাচ্ছি। তার মানে আমি এই যে টাচ হচ্ছে আমার, স্মেল, গন্ধটা আমি পাচ্ছি, আমি চোখে দেখছি, হ্যাঁ, আর শব্দটা শুধু এখানটায় নাই যে আমি সাউন্ডটা হয়তো বা নাই, বাকি 4টা সেন্স অর্গানই কিন্তু আমি এখানটা ইউজ করছি। তো এভাবে শুধু কফি খাওয়া না, আমি অন্য সময় যখন ভাত খাচ্ছি, আমি সেই ভাতটা কেমন, টেস্টটা কেমন, স্মেলটা কেমন, আমি কোনো একটা কাজ করছি অফিসে, আমি পড়তে বসছি, আমি স্টুডেন্ট, আমি যখন আমার বইটা নিয়ে পড়তে বসছি, আমি কোথায় বসেছি, আমি আমার টেবিল চেয়ারে বসেছি বা আমার বিছানায় পড়তে বসেছি, আমি আমার হাতে আমার টাচ করে আছে কি আমার বইটা বা খাতাটা। সো আমি ফুললি ফোকাসড আমি যে কাজটা করছি। তো ওটা যখন আমি প্র্যাকটিস করবো অল্প অল্প করে, তখন কিন্তু ওইটা আমার হ্যাবিট হয়ে যাবে একদম, এবং আমাদের মনোযোগের বিষয়টা, তখন আমি প্রেজেন্টে থাকবো, যেখানেই থাকবো প্রেজেন্টে থাকবো। অনেক ধন্যবাদ ম্যাডাম বিস্তারিত বলার জন্য। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যদি আসলে মানসিক চাপ, ওই যে দুশ্চিন্তা, এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ডেইলি লাইফে কি কি কৌশল আসলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি? মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যখন চাপটা আসলো সাথে সাথে আমি একটা কোনো কৌশল অ্যাপ্লাই করলাম, ব্যাপারটা যেন এরকম না হয়, বরং আমার লাইফস্টাইলে চেঞ্জ নিয়ে আসতে হবে। আমাদের লাইফস্টাইলে চেঞ্জ একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, মানে ঘুম, তারপর আমি ব্রেকফাস্ট করছি, আমার খাবারের মেনুটা কেমন হবে, প্লাস হচ্ছে আমি যখন অন্যদের সাথে ইন্টারাকশন করছি আমি কি অ্যাগ্রেসিভ নাকি আমি একদমই প্যাসিভ। তারপর হচ্ছে শেয়ারিং এর জায়গা, আমি অন্তত একজন মানুষ আমার জীবনে আছে কিনা যার সাথে আমি সবকিছু আমার মতো করে সবকিছু বলতে পারি, যে কখনো আমাকে জাজ করবে না, ওর এটা ঠিক না, ওটা ঠিক না, হ্যাঁ। সো ওরম একজন কেউ আছে কিনা যার কাছে আমি সব বলতে পারি। পাশাপাশি আমরা যদি যেটা বলছিলেন যে রিল্যাক্সেশন এবং মেডিটেশন ভীষণ ইম্পর্টেন্ট। তো মানে এক্সট্রা কোনো কাজ যেটাকে আমরা সেলফ কেয়ার বলি, নিজের যত্নের জন্য, তো ওই দুইটা যখন ব্যালেন্স হবে না, তখন কি হবে, অটোমেটিক আমার লাইফস্টাইলে একটা চেঞ্জ আসবে, যেটা আমাকে আসলে যে কোনো পরিস্থিতিতে চাপ মুক্ত থাকতে বলবো না, যে চাপ মোকাবেলা করতে আমাকে সাহায্য করবে। অনেক ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। অনেক ধন্যবাদ। আশা করছি দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন আজকের অনুষ্ঠান থেকে। আপনাকেও ধন্যবাদ। জি।